ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু বৈদিক যুগ। ইতিমধ্যে আমরা বৈদিক যুগের ধর্ম, সাহিত্য, নদ নদী, দেবদেবী ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। তবে আজকে আমরা বৈদিক যুগের যে অংশটি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে মহাজনপদ। তবে মহাজনপদ আলোচনার পূর্বে আমাদের জানতে হবে মহাজনপদ কাকে বলে বা মহাজনপদ বিষয়টি কোথা থেকে এসেছে। কোনো একটি অঞ্চলে যদি একটি পরিবার বসবাস করে, অর্থাৎ বাবা মা, দাদা দিদি, কাকা কাকিমা যদি বসবাস করে, তাহলে তাকে বলা হয় কুল। আবার কয়েকটি কুল যদি পাশাপাশি বসবাস করে তখন তাকে বলা হয় গোত্র। আবার কয়েকটি গোত্র পাশাপাশি বসবাস করলে তাকে বলা হয় গ্রাম। আবার কয়েকটি গ্রাম পাশাপাশি অবস্থান করলে তাকে বলা হয় বিশ। আবার কয়েকটি বিশের সমষ্টি হচ্ছে জন। আর এই জনের আয়তন যদি বড় হয় তখন তাকে বলা হয় জনপদ। জনপদ। আর এই জনপদ যদি বিশাল আকৃতির হয় বা বিশাল আয়তনের হয় তখন তাকে বলা হয় মহাজনপদ। মহাজনপদ। তাহলে আমরা এখানে কি পেলাম? কোন একটি অঞ্চলে একটি ফ্যামিলি বসবাস করলে তাকে বলা হয় কুল, কয়েকটি ফ্যামিলির সমষ্টি হচ্ছে গোত্র, কয়েকটি গোত্রের সমষ্টি গ্রাম, কয়েকটি গ্রামের সমষ্টি বিশ এবং কয়েকটি বিশের সমষ্টি জন। জনের আয়তন বড় হলে জনপদ, আর জনপদের আয়তন আরও বিশাল বড় হলে তখন তাকে বলা হয় মহাজনপদ। আর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে কোনো একক কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। সেই সময় ভারতের বিভিন্ন অংশে এক একটি মহাজনপদ অবস্থান করত। আর এই রকম 16টি মহাজনপদের তথ্য আমরা বিভিন্ন গ্রন্থ থেকে পেয়ে থাকি। আর এই 16টি মহাজনপদকে একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজনপদ। তাহলে ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা যে তথ্য পাই সেগুলো কোথা থেকে পেয়েছি? সেগুলো পাওয়া গেছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র থেকে। ভগবতী সূত্র থেকে। তাহলে আমরা এখানে কি পেলাম? ষোড়শ ষষ্ঠ শতকে ভারতবর্ষে যে ষোড়শ মহাজনপদ ছিল সেই সম্পর্কে বিস্তারিত যে তথ্য, সেই তথ্য সম্পর্কে আমরা জানতে পেরেছি বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র থেকে। এর কারণ বৈদিক যুগে অর্থাৎ ষষ্ঠ শতকে বৌদ্ধ এবং জৈন এই দুটো ধর্মের বিকাশ হয়। আর এই ধর্মের যে গ্রন্থ, সেই গ্রন্থ তৎকালীন সময়ে রচিত হয়েছিল, তাই ষোড়শ মহাজনপদ সম্পর্কে এই গ্রন্থে বিস্তারিত আলোচিত হয়েছে। তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে কোন কোন ষোড়শ মহাজনপদ কোথায় কোথায় অবস্থান করেছে এবং তাদের রাজধানীর নাম কি। আমরা এখানে বিভিন্ন ষোড়শ মহাজনপদ দেখতে পাচ্ছি। তাহলে ষোড়শ মহাজনপদগুলো বর্তমানে কোথায় অবস্থান করেছে এবং তার রাজধানী কি ছিল সেই সম্পর্কে জানব। যেমন পাকিস্তানে বর্তমানে অবস্থান করত কম্বোজ, আর কম্বোজের রাজধানী হচ্ছে রাজপুর নগর। তাহলে বর্তমানে কম্বোজ কোথায় অবস্থান করেছে? পাকিস্তানে, যার রাজধানীর নাম হচ্ছে রাজপুর নগর। পাকিস্তানে আরও একটি মহাজনপদ তৎকালীন সময়ে অবস্থান করত, যার নাম হচ্ছে গান্ধার, আর গান্ধারের রাজধানী হচ্ছে তক্ষশিলা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পাকিস্তানে অবস্থিত একটি মহাজনপদের নাম কি। তাহলে সেক্ষেত্রে আমরা কম্বোজ বা গান্ধার যে কোনো একটার নাম বললেই হবে। তাহলে কম্বোজ এবং গান্ধার বর্তমানে কোথায় অবস্থান করেছে? পাকিস্তানে অবস্থান করেছে। যেমন মৎস্য, যার রাজধানীর নাম হচ্ছে বিরাটনগর, আর এই মৎস্য নামক মহাজনপদ বর্তমানে রাজস্থানে অবস্থান করেছে। আরও একটি রয়েছে যার নাম হচ্ছে কুরু। কুরু অবস্থান করেছে দিল্লিতে, আর এর রাজধানীর নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ।
তাহলে কুরু কোথায় অবস্থান করেছে? বর্তমান দিল্লিতে অবস্থান করত, যার রাজধানীর নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। উত্তরপ্রদেশে অবস্থান করত সুরসেন, যার রাজধানী হচ্ছে মথুরা। তাহলে উত্তরপ্রদেশে অবস্থিত একটি উল্লেখযোগ্য মহাজনপদ হচ্ছে সুরসেন, যার রাজধানীর নাম হচ্ছে মথুরা। পাঞ্চাল, এটিও উত্তরপ্রদেশে অবস্থান করত, যার রাজধানীর নাম হচ্ছে কাম্পিল্য। উত্তরপ্রদেশে অবস্থিত আরেকটি মহাজনপদ হচ্ছে কোশল, যার রাজধানীর নাম হচ্ছে শ্রাবস্তি। উত্তরপ্রদেশে আরও একটি রয়েছে, যার নাম হচ্ছে বৎস, যার রাজধানীর নাম হচ্ছে কোশাম্বী। মল্ল, এটিও উত্তরপ্রদেশে অবস্থান করেছে, যার রাজধানীর নাম হচ্ছে কুশীনগর। কাশী, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করেছে, যার নাম হচ্ছে বারাণসী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে বেশ কয়েকটি মহাজনপদ তৎকালীন সময়ে অবস্থান করত। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে, বর্তমানে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক মহাজনপদের অবস্থান লক্ষ্য করা যায়? তার আনসার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সর্বাধিক 6টি মহাজনপদের অবস্থান আমরা দেখতে পাই। উত্তরপ্রদেশের পরে রয়েছে বিহার। বিহারে অবস্থান করত ব্রিজি, যার রাজধানীর নাম হচ্ছে বৈশালী। বিহারে অবস্থিত অঙ্গ, যার রাজধানী চম্পা। বিহারে অবস্থিত মগধ, যার রাজধানী হচ্ছে রাজগীর। তাহলে আমরা দেখলাম বিহারে কোন কোন মহাজনপদ অবস্থান করেছে এবং তার রাজধানীর নাম কি আছে। মধ্যপ্রদেশে অবস্থান করত অবন্তী, অবস্থান করেছে চেদি, যার রাজধানীর নাম হচ্ছে শুক্তিবতী। এবং দক্ষিণ ভারতে অবস্থান করত অসমক, যেটা মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মাঝখানে অবস্থিত, যার রাজধানীর নাম হচ্ছে পোজালি। তাহলে অসমকের রাজধানীর নাম কি আছে? পোজালি। তাহলে এই হচ্ছে 16টি মহাজনপদের অবস্থান এবং তাদের রাজধানীর নাম। তবে এইখান থেকে কিছু কিছু কোশ্চেন এসে থাকে, যেরকম সর্বাধিক মহাজনপদ উত্তরপ্রদেশে অবস্থিত। যমুনা এবং নর্মদা নদীর মাঝে কোন মহাজনপদ অবস্থান করেছে? চেদি। তাহলে চেদি কোথায় অবস্থান করেছে? যমুনা এবং নর্মদা নদীর মাঝে। গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থান করেছে? উত্তর হবে অসমক। তাহলে এটা কোথায় অবস্থান করেছে? গোদাবরী নদীর তীরে। দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম, সেক্ষেত্রেও আনসার হবে অসমক। অনেক সময় কোশ্চেন আসে উত্তর ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম, তাহলে আমরা যে কোনোটা লিখতে পারি উত্তরে, যেমন মগধ আমরা অবশ্যই লিখতে পারি, উত্তর ভারতে অবস্থিত। তাহলে এই হচ্ছে তোমার সর্বমোট ভারতবর্ষে অবস্থিত বিভিন্ন মহাজনপদের অবস্থান এবং তাদের রাজধানীর নাম। আর এই মহাজনপদগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল বিহারে অবস্থিত মগধ। আর এই মগধে যে রাজবংশগুলো পরপর এসেছে, তারা ধীরে ধীরে পার্শ্ববর্তী সমস্ত মহাজনপদগুলোকে দখল করেছে এবং একটি বৃহৎ শক্তিরূপে আত্মপ্রকাশ করেছে। তাহলে এর পরের ক্লাসে আমরা দেখব মগধে পরপর কোন রাজবংশ এসেছে এবং তারা কিভাবে এই মহাজনপদগুলোকে দখল করেছে। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তবে যারা এখন আমাদের A to Z GS সেন্টারটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।